আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বাড়ি থেকে পালিয়েছেন? আপনাকে দেখে মনে হচ্ছে যখন তখন জ্ঞান হারাবেন। আমি কি সাহায্য করতে পারি? আমি পাশে দাঁড়ানো ছেলেটাকে ভালোভাবে লক্ষ্য করলাম। মাথায় ঝাঁকড়া চুল, চুলের আড়ালে চশমা পরিহিত, একজোড়া তীক্ষ্ণ চোখ। মোটা চশমার উপর থেকেও তার তীক্ষ্ণতা স্পষ্ট। দেখে ভদ্র পরিবারের ছেলে বলে মনে হচ্ছে, কিন্তু আমার সন্দিহান মন তাকে প্রশ্রয় দিতে চাইল না। তাই বললাম, আমি ঠিক আছি, ধন্যবাদ। ছেলেটা আমার কথা বুঝলো কিনা কি জানি, সে আশেপাশে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলল, আপনার সাথে কেউ নেই? আপনার প্রেমিক বা বয়ফ্রেন্ড যেটাই বলুন, তিনি কোথায়? আমি বেশ বিরক্ত হলাম তার কথায়। আমার সাথে কেউ থাকুক বা না থাকুক, তার দিয়ে তার কি? আশ্চর্য। আমি বেশ জোরালো গলায় বললাম, আমার প্রেমিক নেই। আপনার ফেলে পালিয়ে গেছে নাকি? কখনোই ছিল না। এবার আমি রোষাত্মক দৃষ্টিতে তার দিকে চাইলাম, চিবিয়ে চিবিয়ে বললাম, আগে কখনো ছিলই না। কেন? না থাকায় অন্যায় হয়েছে? ছেলেটা প্রথম হাসলো, নীরবে গা দুলিয়ে হাসলো। হাসির সাথে তার ঝাঁকড়া চুলগুলো তুলে উঠলো। ভীষণ স্নিগ্ধ এই দৃশ্যটা, কিন্তু এই মুহূর্তে তার স্নিগ্ধতা না আমার অসহ্য ঠেকলো। আমিও অন্যদিকে চেয়ে বসলাম। আমার থেকে বেশ দূরত্ব রেখে সে স্টেশনে বেঞ্চে বসলো। ব্যাগ থেকে পানির বোতল বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, একটু পানি খেয়ে নিন, আপনার ভালো লাগবে। ছেলেটা যে কথা পুরোপুরি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বুঝলাম আমি নিলাম না তার দেয়া বোতল। এভাবে অচেনা কারো দেয়া কিছু খেয়ে নিজের সর্বস্ব হারাতে চাই না আমি। আজকাল কত গ্যাং বেরিয়েছে যারা ছলে বলে মানুষকে অজ্ঞান করে সর্বস্ব ছিনিয়ে নেয়। যদিও আমার কাছে তেমন কিছু নেই, কেবল পার্সে 1000 খানেক টাকা আর মোবাইল ছাড়া আর কিছুই নেই, তবুও সেই রিস্ক আমি নিতে চাইলাম না। দেখলাম ছেলেটা উঠে স্টেশনের চায়ের দোকানে গেল, 1 কাপ চা খেলো সময় নিয়ে। তার চা খাওয়ার ধরনটাও বেশ সুন্দর। প্রতি চুমুকের পর সে চোখ বুজে তাও উপভোগ করে। বিল পে করার সময় 1 বোতল পানি কিনে ফিরে আসলো সে। আমার সামনে এসে দাঁড়িয়ে ভারী গলায় বলল, এটা দোকান থেকে এনেছি, দেখেছেন নিশ্চয়। আমি মোটেও কোনো অজ্ঞান দলের সদস্য নই। আপনার সিক লাগছে তাই সাহায্য করতে চাইছি। যতদূর জানি আমার পাশের সিটটা আপনার। গাড়ি চলতে শুরু করার পর অসুস্থ হয়ে পড়লে আমার যাত্রাপথটা আপনার সেবা করতে করতে কেটে যাবে। সেটা চাচ্ছি না বলে এখন একবারই সাহায্য করলাম। বোতলটা আমার পাশে রেখে চলে যেতে নিয়ে আবারও দাঁড়িয়ে পড়লো সে। পেছন ফিরে বলল, পানিটা খেয়ে নিবেন, আমায় ধন্যবাদ দিতে হবে না। অসুস্থ মেয়ে লোকের ধন্যবাদ আমি পছন্দ করি না। আমি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলাম। অনুভব করলাম আমার শরীরে হুড়হুড় করে জ্বর বাড়ছে। কথা বলতেই ইচ্ছে হচ্ছে না। সকালে না খেয়ে বেরিয়ে পড়েছি। বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে আমার খোঁজ পড়ে গেছে। তালুকদার বাড়ির মেয়ে বিয়ে থেকে পালিয়েছে, এই সংবাদ যখন মহল্লায় ছড়িয়ে পড়বে তখন কেমন রিয়েক্ট করবে বাবা, এটা ভেবে চিন্তাগ্রস্ত হলাম আমি। বিয়ে শাদী নিয়ে আগ্রহ আমার কোনো কালেই ছিল না। একাকী জীবনের ঝামেলা ঝঞ্ঝাটের শেষ নেই, সেখানে বিয়ে করে আরো ঝামেলা বহন করার মতো সাধ্য তো আমার নেই। আমাদের বাড়িতে পুরনো এক নিয়ম আছে। আমাদের বিশাল জনসংখ্যার বাড়িটিতে কখনো আয়োজন করে বিয়ে হয় না। 2 মাস বসে পাত্র দেখা, তারপর পছন্দ হলে বিয়ে। এই নিয়মের বাইরে ছিলেন আমার দাদু। তার মতে এই অপ্রয়োজনীয় জিনিসে সময় নষ্ট না করে জীবন জীবনের মতো চলুক। কখনো চোখের সুপাত্র বা পাত্রী পেলে টুক করে বিয়ে দেওয়া যাবে। দাদু বেঁচে নেই, তিনি গত হয়েছেন বছর 6 হয়েছে, তবে তার রেখে যাওয়ার রীতি এখনো চলছে। আমার বিয়েটা বাবা হঠাৎ করে 3 দিন আগে ঠিক করেছেন। পাত্র সম্পর্কে তার এক বন্ধুর ছেলে, অতীব গুণ সম্পন্ন। পাত্রকে দেখতেই তার মেয়ের জামাই হিসেবে পছন্দ হয়ে গেল। এমন যোগ্য পাত্র হাতছাড়া করার কথা তিনি একবারও ভাবতে পারলেন না। বাড়িতে এসে সবাইকে ডেকে জানালেন আমার বিয়ের কথা। আমি তো রীতিমতো বাবার কথার উপর কথা বলার নিষেধাজ্ঞা থাকায় কিছু বলতেও পারলাম না। সেদিনই ঠিক করে নিয়েছি পালাবো আমি। আমার এই প্ল্যানে সাহায্য করলেন আমার একমাত্র মামা, তবে তিনিও এখন গা ঢাকা দিয়েছেন। মাস 2-এর মাঝে তার কোনো খোঁজ পাওয়া যাবে না। হয়তো পাহাড় কিংবা সমুদ্রে ঘুরে বেড়াবে সে। বাড়িতে আমাকে খুঁজে না পেলেই সন্দেহের তীর মামার দিকে ছুটবে। বাবা হয়তো মামার সেই 10 বছর আগের ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে এলাকায় লাগিয়ে দেবেন। এগুলো সামান্য পরিমাণ প্রাইজ মানির কথাও উল্লেখ থাকবে তাতে। বাবা এটা জেনে বুঝেই করেন। টাকার লোভ সব থেকে বড় লোভ। কেউ না কেউ টাকার লোভে ঠিক তাকে বাড়ির মানুষ রূপী গাধাটাকে খুঁজে বের করবে বলে বিশ্বাস তার। এবার আসি আমার কথায়।
আমি আদ্রিতা আঞ্জুম, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমি মূলত ঈদের ছুটিতেই বাড়ি এসেছি। রাজশাহীতে থেকে পড়াশোনা করি আমি। বাবা মায়ের তৃতীয় সন্তান। আমার থেকে বড় দুজন ভাই আছে, বড় ভাই আদিব আর মেজ ভাইয়া আকিব। বড় ভাই বিবাহিত। মেজ ভাইয়া বিয়ে থেকে পালাতে বিদেশে আশ্রয় নিয়েছেন। মেজ ভাইয়ার পর আমিও একমাত্র সাহসী ব্যক্তি যিনি বিয়ে থেকে পালিয়েছি। পালিয়ে মামার সাথে ছোটখাটো ট্যুরে যেতে চাইলেও সে চিন্তা আপাতত বাদ দিয়েছি আমি। আমার উদ্দেশ্য এখন রাজশাহী। হোস্টেলে ওঠার চিন্তা আপাতত করছি না আমি। আমাকে খোঁজার জন্য বাবা সর্বপ্রথম আমার হোস্টেলে হানা দিবেন, সে কথা আমার জানা আছে। বর্তমানে আমার যাওয়ার জন্য সেফ জায়গা হচ্ছে রিক্তা আন্টির বাসা। বাবা কখনোই সেখানে আমায় খুঁজতে যাবেন না। এর পেছনে বিশাল এক রহস্য রয়েছে। রিক্তা আন্টির সাথে কোনো এক কালে বাবার প্রণয়ের সম্পর্ক ছিল, তবে সাহসের অভাবে বাবা দাদুকে তার সেই পছন্দের কথা জানাতেই পারলেন না। বাবার বিয়ে হয়ে গেল আমার মায়ের সাথে। রিক্তা আন্টি সে কথা জানতে পেরে সোজা আমার দাদুর সাথে দেখা করলেন। দাদুর সামনেই বাবার গালে কষে থাপ্পড় মেরেছিলেন। এর এক সপ্তাহখানেক বাদেই নাকি রিক্তা আন্টিরও বিয়ে হয়ে যায়। এই সবটা আমি মায়ের কাছ থেকে শুনেছি। কিন্তু কোনো এক কারণে আন্টি আমায় ভীষণ পছন্দ করেন। এখন ভাবছেন আমার সাথে রিক্তা আন্টির পরিচয় হলো কিভাবে, তাই তো? আসলে রিক্তা আন্টি আমার বাবার চাচাতো বোন, সেই সূত্রেই আমাদের পরিচয়। আমি এখন আন্টির বাসাতেই যাচ্ছি। আন্টির বাসার ঠিকানা মামা ম্যানেজ করে দিয়েছে আমায়। আন্টি আমায় দেখে কেমন রিয়াকশন দিবে তা ঠিক জানা নেই আমার। এটাও জানা নেই তার বাড়িতে থাকার পারমিশন পাবো কি না। তবে আমি আশাবাদী, এক সপ্তাহ তার বাড়িতে থাকতে পারলেই বাকিটা ম্যানেজ করে নিতে পারবো। বাস এসে পড়েছে। ঝাঁকড়া চুলওয়ালাকে কোথাও দেখতে পেলাম না। আশেপাশে উঁকি দিয়ে তাকে খোঁজার চেষ্টা করলাম। দেখলাম কিছুটা দূরে দাঁড়িয়ে স্মোক করছেন তিনি। নাক কুচকে নিলাম। দেখতে ভদ্র হলেও স্বভাব মোটেও ভদ্র না দেখছি আমি। দুর্বল শরীরে উঠে দাঁড়ালাম আমি। পাশ থেকে জামা কাপড়ের ব্যাগটা তুলে সোজা বাসে উঠে পড়লাম। আমার সিট নাম্বার 16, জানালার পাশের সিটটা 15 নাম্বার। এটা নিশ্চয়ই ঝাঁকড়া চুলওয়ালার। আমি জানালার পাশেই বসলাম। যতটুকু মনে হচ্ছে এই সিট নিয়ে তিনি খুব একটা ঝামেলা করবেন না। তিনি উঠলেন সবার শেষে, বিনা বাক্যে এসে পাশের সিটে বসলেন। সিট বদলানোর ব্যাপারে কোনো কথাও বললেন না। আমার একটু অস্বস্তি হলো। যতই হোক, তার সিট এভাবে দখল করার জন্য একটা সরি অন্তত বলা উচিত। বাস ততক্ষণ ছেড়ে দিয়েছে। আমি বেশ সময় নিয়ে বললাম, আপনি কি সিটের জন্য রাগ করেছেন? আসলে আমি জানালার বাইরে না তাকিয়ে বাস জার্নি করতে পারি না। মাথা ঝিমঝিম ধরে যায়, বমি হয়। আপনাকে অসুবিধায় ফেলতে চাই না আমি, এজন্যই আপনার পারমিশন ছাড়াই এখানে বসেছি। কোনো উত্তর এলো না। এবার আমি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালাম। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছেন তিনি। কানে হেডফোন। ঘুমিয়ে পড়েছে নাকি? মেজাজটাই খারাপ হয়ে গেল আমার। কতগুলো কথা অযথাই ব্যয় করলাম আমি। তার প্রতি হওয়া সামান্য অপরাধ বোধটাও মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। ঠিক করলাম একে আর সরি বলে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু তখনই তিনি বললেন, আপনি খুব অধৈর্য নারী। নারীদের ধৈর্য হবে আকাশ সমান, কিন্তু আপনার ভেতর ছিটে ফোটাও নাই। এটা দুঃখজনক। অতীব সত্যি এই এক কথাখানার জবাব আমি দিতে পারলাম না। বাসের জানালা থেকে বাইরে তাকিয়ে রইলাম নিশ্চুপ ভাবে। তিনিও আমাকে আর ঘাটালেন না। একইভাবে চোখ বন্ধ করে বসে রইলেন। আমার ফোনে কল এলো। মামা কল করেছে। কল ধরতেই মামার হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর কানে এলো, কিরে বাচ্চা, কদ্দূর? আমি ঠোঁট উল্টে জবাব দিলাম, মাত্র 20 মিনিট হলো গাড়ি ছেড়েছে, এখনো বেশ দেরি। তুমি কোথায় আছো? আমার কথা বাদ দে, তোর বাপ কি করেছে জানিস? আমার নামে মামলা করেছে। ভাবতে পারছিস কোন লেভেলের মির্জাফর তোর বাপ? ছোট থেকে কোলে পিঠে করে তোকে মানুষ করলাম আমি, আর তার প্রতিদান এই দিল। আমি অবাক হলাম না। বাবার পক্ষে এটা করা অসম্ভব ব্যাপার নয়। মামাকে সে আগেই বলে রেখেছিল, মামা যদি আর কোনো ঝামেলা বয়ে আনে তার ঘাড়ে, তাহলে সে মামাকে হাজতে পাঠাবে। আমি ছোট করে শ্বাস ফেলে বললাম, তুমি জানলে কিভাবে এত সব? তোর পালানোর পেছনে আমার কোনো হাত নেই। এটা প্রমাণ করতে আমি নিজে তোর বাপকে কল করেছিলাম। তোর নতুন সিমে নাম্বারটাও তাকে দিয়েছি। তুই রাজশাহীতে যাচ্ছিস এ কথাও সে জানে। মুখ ফসকে বাসের নাম্বারটাও বলে দিয়েছি। কেবল কার বাড়িতে যাচ্ছিস সে কথা বলিনি। কিন্তু বেটা তার আগে আমার বিরুদ্ধে মামলা করে ফেলেছে। আমার এত কষ্ট সব জলে। আমি আতকে উঠলাম। চাপার রাগে ছলকে উঠল মস্তিষ্ক। মামাকে বললাম, কি করেছো তুমি, বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছি। তোর বাপের মতো খাটো মস্তিষ্ক না আমার। কথা হচ্ছে, তোর বাপ যখন তখন পুলিশ নিয়ে তোর বাস আটকাবে। তোর উচিত এখনই বাস থামিয়ে নেমে যাওয়া, ডিরেক্ট রাজশাহী না যেয়ে ভেঙে ভেঙে যাওয়া। তোর বাপের পক্ষে ওভাবে তোকে খুঁজে বের করা সম্ভব হবে না। খাটো মাথায় অত বুদ্ধি নেই তার।
আমি উদ্ভ্রান্তের মতো বাসের জানালা থেকে উকি দিলাম। পেছন থেকে কেউ আমায় টেনে সিটে বসিয়ে দিল। তাকিয়ে দেখলাম ঝাঁকড়া চুলের অধিকারী মানুষটা কপাল কুঁচকে বিরক্ত চোখে তাকিয়ে আছে। বেশ বিরক্ত গলায় বলল, মরতে চাচ্ছেন? অন্য কোনো ওয়েতে মরুন। এভাবে মরলে আজ আর আমার বাড়ি ফেরা হবে না। বুঝতেই পারছেন পুলিশের একটা ব্যাপার আছে, কিন্তু আমার বাড়ি ফেরাটা খুব জরুরি। ফোনের ওপাশ থেকে মামা বললেন। তোর পাশে কে? আমি জবাব দিলাম, একটা খারজ লোক। তার প্রতি কথায় জ্ঞান ঝরে পড়ে। মামা ওপাশ থেকে হু হা করে হাসলেন। হাসতে হাসতে বললেন, তোকে শেষবারের মতো একটা উপকার করি বাচ্চা, তুই ওই লোকের সাথে পালিয়ে যা, নয়তো ওই লোককে নিয়ে পালিয়ে যা। না যেতে চাইলে হুমকি দে। তুই তোর বাপের মেয়ে হয়ে এটুকু তো করতে পারবি। হুমকি দেওয়ার ব্যাপারটা তোদের রক্তের সাথে মিশে আছে। আমি মামার মস্করা শোনার মুডে নেই এই মুহূর্তে, তাই রেগে বললাম, মস্করা রাখো তো, ভালো বুদ্ধি থাকলে দাও। বিপদে তো ফেলেছই, এখন বের হওয়ার একটা উপায় দাও অন্তত। আমি মোটেই মস্করা করছি না আদ্রি। ভেবে দেখ, তোর একার পক্ষে ভেঙে ভেঙে রাস্তায় যাওয়া কিছুতেই সম্ভব নয়। যতই হোক তুই সাহসী। যেতে রাত হবে, রাতের বেলা একা একটা মেয়ে জার্নি করা মোটেও সহজ কোনো লক্ষণ না। লোকটার কাছে সাহায্য চা। দেখতে সুন্দর হলে প্রেমেও পড়তে পারিস, কোনো বাধা নেই। মামার পুরোপুরি কথা না মানতে চাইলেও বুঝলাম এটা সত্যি। আমার জন্য রাতে একা জার্নি করাটা সুবিধার হবে না, কিন্তু পাশের মানুষটা কি আদৌ হেল্প করবে? এই মুহূর্তে বাস থেকে নেমে না গেলে বাবার হাতে ধরা খাওয়ার সম্ভাবনা প্রায় 70 ভাগ। বাকি 30 ভাগ সম্ভাবনা রয়েছে পুলিশের হাতে থানায় যাওয়ার। বাবা হয়তো আমার নামেও ইতিমধ্যে মামলা ঠুকে দিয়েছেন, মানহানির মামলা। আমি তত্ত্ব শ্বাস ফেলে পাশের মানুষটার দিকে তাকালাম। তিনি বুকে হাত বেঁধে সিটে চোখ বন্ধ করে এলিয়ে রেখেছেন। সূর্যের নরম আলো এসে তার মুখে পড়ছে, তাতে বিন্দু মাত্র বিরক্তি নেই তার চোখে মুখে। আমি পাহাড় সমান সংকোচ নিয়ে তাকে ডাকলাম, এই যে শুনছেন? তিনি শুনলেন না। আমি একটু আড়ষ্ট হয়ে বসলাম। আঙুল দিয়ে তার হাতে মৃদু টোকা দিলাম। মুখে বললাম, এই যে একটু দরকার। তিনি ধীরে সুস্থে চোখ মেলে তাকালেন। আমার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে বললেন, বলে ফেলুন, শুনছি। কেমন কাট জবাব। আমি খানিক দ্বিধায় পড়লাম। অপরিচিত মানুষটাকে এতখানি ভরসা করা কি উচিত হবে? কিন্তু সামনে আসন্ন বিপদের কথা চিন্তা হতে দ্বিতীয়বার না ভেবে বলে ফেললাম, আমায় পালাতে হেল্প করুন প্লিজ। যখন তখন আমার বাবা পুলিশ সহিত এসে বাস থামিয়ে নিবে। তিনি ভ্রু কুঁচকে বললেন, আমি কি করতে পারি? সাহায্য, আমার সাথে চলুন। কিছু মুহূর্ত পূর্বে আপনি আমার দেয়া পানি খেতেও ভয় পাচ্ছিলেন, যতদূর মনে পড়ে। হঠাৎ এই মন পরিবর্তনের কারণ? আমি কিন্তু খারাপ হতেই পারি। আমি জবাব দিতে পারলাম না। আমি তো কেবল তাকে এখনো পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছি না। কেবল সাহায্য চাওয়ার মতো মানুষ আশেপাশে নেই, তাই বাধ্য হয়ে তার সাহায্য নিচ্ছি। এই কথা তাকে বলা যাবে না তো। ততক্ষণে সে সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছে। বাসের হেল্পারকে ডেকে বললেন, মামা, বাস সাইড করো, এমার্জেন্সি, আমাদের এখনই নামতে হবে। পরক্ষণে আমার দিকে তাকিয়ে বলল, বসে আছেন কেন? চলে আসুন। সুন্দরী মেয়েদের আবদার প্রত্যাখ্যান করতে পারি না আমি। বাস সাইড করা হলো। হেল্পার লোকটাও অল্প বয়সী। সে এগিয়ে এসে বলল, কেউ মারা গেছে ভাই? আমি তাকালাম আমার প্রতিবেশী সিটের ঝাঁকড়া চুলওয়ালার দিকে। সে বেশ স্বাভাবিকভাবেই বললেন, তার থেকেও ভয়ঙ্কর কিছু। ধন্যবাদ আপনাকে। আমরা নেমে পড়লাম বাস থেকে। দুরু দুরু মন নিয়ে ছোট ছোট পায়ে এগিয়ে চললাম তার পিছু পিছু। আমার ফোনে আবারও কল এলো মামার থেকে। রিসিভ করতে তিনি বলে উঠলেন, সর্বনাশ হয়েছে, তোর বাপ 12 জন পুলিশ সমেত পরবর্তী স্টপে অপেক্ষা করছেন। কি স্বৈরাচারী বাপ তোর! কোথায় আছিস? আমি ক্লান্ত গলায় জবাব দিলাম, কোথায় আছি ঠিক বলতে পারছি না। বাস থেকে নেমেছি। পাশের যে খারুজ ব্যক্তি, সে কোথায়? তাকে নিয়ে নেমেছিস? হুম। গুড জব। ফোনটা তার কাছে দে তো, বেটাকে একটু খাটিয়ে দেখি। আমি কোনো কথা ছাড়াই তার দিকে ফোনটা এগিয়ে দিলাম। তিনি ভ্রু উঁচিয়ে তাকালো। বললাম, মামা কথা বলবে। তিনি আমার হাত থেকে ফোনটা নিয়ে সুন্দর করে সালাম দিলেন। মামার সাথে তার অনেকক্ষণ কথা হলো। আমি পুরোটা সময় চুপচাপ দাঁড়িয়েছিলাম। কল কাটতেই তিনি বলে উঠলেন, আপনার মামা বেশ মজার মানুষ। আপনাকে নিয়ে ভদ্রলোক প্রচন্ড চিন্তায় ভুগছেন। আমি তার এই কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করলাম না। তাকে উল্টো প্রশ্ন করলাম, আমরা কোথায় যাব এখন? কোনো নাস্তার হোটেলে। আপনি সকাল থেকে না খেয়ে আছেন নাকি? আজ অনেক জার্নি হবে, না খেয়ে জার্নি করাটা ঠিক হবে না, অসুস্থ হয়ে পড়বেন। আমরা পাশের এক নাস্তার হোটেলে গেলাম। পরোটা শেষ হয়ে গেছে। ডিম সিদ্ধ আর সিঙ্গারা অর্ডার করা হলো। খাবার আসতে 2 মিনিট দেরি হবে। সিঙ্গারা ভাজার জন্য কেবল তেলে দেওয়া হয়েছে। আমি সেই দিকেই তাকিয়ে আছি। ঘ্রাণে ক্ষুধা আরো বেড়ে গেছে। তিনি বললেন, আপনি বেশ অদ্ভুত। আমার সাথে এতটা পথ যাওয়ার প্ল্যান করেছেন, কিন্তু এখন পর্যন্ত আমার পরিচয় দূরে
নামটাও জানতে চাইলেন না? আপনি কি একটু ভয় পাচ্ছেন না?